হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা নবম শ্রেণীর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে এলাম, যেখানে আমরা আলোচনা করছিলাম হচ্ছে পদার্থের বিভিন্ন ধর্মগুলো। সেখানে আমরা কঠিন, তরল, গ্যাসীয় বিভিন্ন প্রকার যে পদার্থের যে বিভিন্ন প্রকার ধর্মগুলো তারা প্রদর্শন করে সেইগুলো আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে ধর্মটা আলোচনা করব সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা, যেটা কেবলমাত্র কিন্তু কঠিন পদার্থেরই ধর্ম। তো কঠিন পদার্থ যার নির্দিষ্ট একটা আকার আকৃতি রয়েছে এবং যে একটা স্থান দখল করে থাকে, তো তার ক্ষেত্রে কেবলমাত্র এই ধর্মটা দেখা যায়। তো এখানে আমরা যে স্থিতিস্থাপকতা অধ্যায়ে যে বিষয়গুলো আমরা পড়ব তার একটা সংক্ষিপ্ত বিষয়বস্তুগুলোকে লিখে রেখেছি। বিষয়গুলোর মধ্যে যেগুলো রয়েছে সেই বিষয়বস্তুটাকে আমরা দুটো যে ক্লাসে বা দুটো আলোচনায় কিন্তু আমরা সেটাকে পুরোপুরিভাবে শেষ করব। তার মধ্যে প্রথম পার্টের আলোচনার মধ্যে আমরা যেগুলো রেখেছি সেইগুলো রয়েছে এই স্থিতিস্থাপকতার সম্পর্কিত যে একটা ধারণা, সেটাকে কি করে বিজ্ঞানগত ভাবে আমরা আলোচনা করার পর্যন্ত আলোচনায় আসবো, যেখানটায় বিভিন্ন স্থিতিস্থাপকতার ধর্ম যে ভৌত যে রাশিগুলোকে আমরা আলোচনা করব। তারপরে আমরা একটা লেখচিত্র থেকে শুরু করে সেই যে বিভিন্ন গুণাঙ্কগুলোকে নির্ণয় থেকে শুরু করে বা স্প্রিং বল, এই সমস্ত বিষয়গুলোকে আমরা দ্বিতীয় পাঠের আলোচনায় আমরা আলোচনা করব। তো আসছি আমরা আজকের যে বিষয়বস্তুটা আলোচনা প্রসঙ্গে। তো এখানে আমরা প্রথমে এই যে কঠিন বস্তুটা যে ধর্মটা প্রদর্শন করে সেটার আমরা কিছু পূর্ব জ্ঞান আমাদের সবার রয়েছে। যেমন ভাবে ধরো আমরা একটা যে রাবারকে নিয়ে যদি আমরা টানি, দেখা যাবে যে প্রসারিত হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে সে পূর্বের অবস্থায় ফিরে আসছে। ঠিক সেই রকম কোন একটা স্প্রিং, যে বিভিন্ন প্রকার স্প্রিং সে আমরা পেনের ভেতরেও পেতে পারি কিংবা কোনো বিশেষ বড় যন্ত্রের মধ্যেও পেতে পারি, সাইকেলের স্ট্যান্ড কিংবা মোটর সাইকেলের স্ট্যান্ডেও আমরা এখনো বিভিন্ন সময় দেখতে পারি। অর্থাৎ বিভিন্ন জায়গায় একটা প্যাঁচালো আকৃতির ধাতব পদার্থের একটা যে বস্তু বলে থাকি সেটাকে স্প্রিং বলছি। সেই স্প্রিং কে নিয়ে আমরা যদি দু প্রান্তে বল প্রয়োগ করি, দেখা যাবে যে সংকুচিত হয়ে আসছে। আবার তাকে যদি ছেড়ে দেওয়া হয়, দেখা যাচ্ছে যে পূর্বের মতো সে আকার আকৃতি ধারণ করেছে। তো এই যে ধর্মটা, এটাকেই আমরা বলছি স্থিতিস্থাপকতা ধর্ম। কঠিন পদার্থের এই বিশেষ ধর্মটা দেখা যায়। তো এটাকে আমরা বিজ্ঞানগত ভাবে একে যখন সংজ্ঞায়িত করব, সেই স্থিতিস্থাপকতার সংজ্ঞা এখন আমাদের কি হবে। তাহলে বাইরে থেকে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, এক্ষেত্রে আমরা যে বলটা আলোচনা করব সেই বলটা কিন্তু হবে যে লব্ধি বল, যার শূন্য, অর্থাৎ প্রতি সম বল যদি আমি প্রয়োগ করি। তো এক্ষেত্রে আমরা বাইরে থেকে অর্থাৎ বিজ্ঞানসম্মত ভাবে স্থিতিস্থাপকতার আলোচনাতে চলে আসছি। স্থিতিস্থাপকতা, তো কোন বস্তুর উপর বল যদি প্রযুক্ত হয়, আমরা নিউটনের গতিসূত্র থেকে জানি যে বল সমান তার ভর ইনটু ত্বরণ হয়ে যায়। কিন্তু কোন বস্তুর উপর যদি বাহ্যিক এক্সটার্নাল ফোর্স আমরা 0 করে দিতে পারি, বল প্রযুক্ত হচ্ছে কিন্তু সেই বলগুলোর লব্ধি 0, একে বলা হচ্ছে প্রতি সমবল। অর্থাৎ এটা নিশ্চয়ই একটা বল হবে না, অনেকগুলো বলের সমন্বয়। ধরো কোনো একটা বস্তুর উপর আমি বাম দিক ডান দিক দুদিক থেকে সমান ইকুয়াল মানের বল প্রয়োগ করছি, তখন লব্ধি বল হয়ে যাচ্ছে 0। তাহলে যখনই কোনো বস্তুর উপর আমরা প্রতিসম বল প্রয়োগ করি, তখন বস্তুর মধ্যে একটা পীড়ন সৃষ্টি হবে, অর্থাৎ প্রতিক্রিয়া বলের উদ্ভব করবে। সেই প্রতিক্রিয়া বলটাই চাইবে বস্তুর ওই যে আমরা উপর বল প্রয়োগ করে তার আকার আকৃতির পরিবর্তন করার চেষ্টা করছি, সে তাকে বাধা দেবে। সেই বিষয়টাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের বা কঠিন পদার্থের সেই ধর্ম যার উপর আমরা বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগ করে যখন তার আকার আকৃতির পরিবর্তন করার চেষ্টা করি, যে ধর্মের জন্য সেই যে পরিবর্তনকে সে প্রতিহত করবে, সেটাই হচ্ছে তার স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে এখন এই স্থিতিস্থাপকতা ধর্মটা, অর্থাৎ আমরা যদি কোনো একটা সিম্পল কোনো একটা ধাতব বস্তুর কথা ধরি, একে আমি বল প্রয়োগ করছি, এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। তো এক্ষেত্রে বস্তুটাকে কিন্তু যদি আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে থাকি, তাহলে কিন্তু তো নিউটনের গতিসূত্র অনুযায়ী এখানে ত্বরণ সৃষ্টি হয়ে যাওয়ার কথা। যদি ধরে রাখছি বস্তুটা কোনো একটা জায়গায় অ্যাটাচ হয়ে রয়েছে, তাহলে এখানে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে এখানে প্রতিক্রিয়া বল স্বরূপ
যে এই যেখানে আটকানো রয়েছে সেখানেও একটা বল প্রযুক্ত হবে, কারণ এই যে আকর্ষণ বলটা এখানে ক্রমান্বয়ে এসে আকর্ষণ বলের কাজ করবে, এফ এক্সটার্নাল বলটা এক্ষেত্রেও প্রতিক্রিয়া নিউটনের প্রতিক্রিয়া বল স্বরূপ পাবে। তো এইভাবে বস্তুটির পর কিন্তু অ্যাকচুয়ালি যে লব্ধি বল কিন্তু জিরো হচ্ছে, এফ এক্সটার্নাল টোটাল বল তখন হয়ে যাচ্ছে জিরো। তো এখানে এক্সটার্নাল টোটাল বল যখন জিরো হয়ে যাচ্ছে তখন বস্তুতে, তো এই বস্তুটা যখন তার আকার আকৃতি পরিবর্তন অর্থাৎ লম্বা করার চেষ্টা করছে, এর ভেতরে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে, যেই বলটা কিন্তু এই বস্তুটাকে তার পূর্বের আকার অবস্থানে নিয়ে আসার চেষ্টা করবে। ধরো বস্তুটাকে আমি টেনে এইভাবে লম্বা করার চেষ্টা করছি, তো এই বস্তুটার ভেতরেই কিন্তু একটা প্রতিক্রিয়া বল বিপরীত দিকে উদ্ভূত হবে, এটাকেই বলা হচ্ছে প্রতিক্রিয়া বল, বিপরীত প্রতিক্রিয়া বল। এই বলটাকে আমরা ধরবো হচ্ছে প্রকৃতপক্ষে বিজ্ঞানের ভাষায় স্থিতিস্থাপকতা সৃষ্টির জন্য মূল যে দায়ী বল। অর্থাৎ কারণ কি, আমরা বাইরে থেকে যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে পারি সে বিভিন্ন তার প্রকৃতি হতে পারে, সে যে কোনো আমি টান বল, ধাক্কা বল বা বিভিন্ন প্রকারের বল হতে পারে, কিন্তু এই বস্তুটার ভেতরে যে উদ্ভূত বলটা হচ্ছে এই বলটা কিন্তু বস্তুটার একটা ধর্ম। তো সেই জন্যই আমরা এই যে বিপরীতমুখী সৃষ্টি হওয়া প্রতিক্রিয়া বলের উপর ভিত্তি করেই কিন্তু স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আমরা দিয়ে থাকি। তাহলে বাইরে থেকে কোনো বল দ্বারা বস্তুর আকার বা আকৃতি বা আকার বা আকৃতির পরিবর্তন করার চেষ্টা করলে বস্তুর ভেতরে একটা বলের উদ্ভব ঘটবে, প্রতিক্রিয়া বলের, যেই বলটাকে কি করবে, বস্তুটাকে তার পূর্বের আকার বা আকৃতি বা অবস্থানে ফিরিয়ে আনতে চেষ্টা করবে, সেই যে ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো এই স্থিতিস্থাপকতার এখন চলে আসছি যে আণবিক কারণটা কি। তো স্থিতিস্থাপকতার বিষয় জানা অর্থাৎ আণবিক কারণ, আণবিক কারণ অর্থাৎ একটা কঠিন বস্তু যখন বলি, তো কঠিন বস্তুর একটা নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে, অর্থাৎ তার মধ্যে আমরা যেন তার আকার আকৃতি চেঞ্জ করতে চাইছি আবার পূর্বের আকারে ফিরে আসছি, তাহলে এটা যেন একটা স্প্রিং এর মতো যে প্রকৃতিতে কাজ করে। তো বস্তুর ভেতরে থাকা অণুগুলোকে আমরা যদি একটা 3 ডাইমেনশন স্পেসে থাকা অণুগুলো একটা স্প্রিং ফোর্স দিয়ে যেন আবদ্ধ আছে আমরা ধরে নিই, তাহলে সেই স্প্রিং ফোর্সের অধীনে থাকা অবস্থায় তাদেরকে যখন আমরা বল প্রয়োগ করি তারা আবার পুনরায় পূর্বের অবস্থানে ফিরে আসে। তো এখানে এই বস্তুর মধ্যে এই যে ধর্মটাকে আমরা স্প্রিং ফোর্স দিয়েও এখানে রিপ্রেজেন্ট করছি, বাস্তবে আণবিক কি যে কারণের জন্য এই স্প্রিং ফোর্সটার উৎপত্তি, অর্থাৎ যে এই যে স্প্রিং বলের যে উৎপত্তি, এইটা আমরা একটু আলোচনাটা এখানে করে নিতে চাইছি। তো এক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি অণুগুলোর মধ্যে বা পরমাণুগুলোর মধ্যে, কঠিন বস্তুগুলোর মধ্যে যখন থাকে তাদের ক্ষেত্রে যে ক্রিয়াশীল বলের সঙ্গে অণুগুলোর পারস্পরিক দূরত্বকে আমি যদি প্রকাশ করে একটা লেখচিত্র আঁকতে চাই, তো লেখচিত্রটাকে একটু আমরা বড় করে আঁকছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তো মনে করো এই একটা অক্ষ বরাবর আমরা পরমাণু বা অণুগুলোর মধ্যবর্তী দূরত্বকে বোঝাচ্ছি এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বলকে আমি প্রকাশ করছি। ঠিক একই লেখতে আমি দেখাতে চাইছি যে বস্তুগুলোর যে অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি এবং তার সঙ্গে সেই দূরত্বের যে সম্পর্কটা কি রূপে পরিবর্তন হচ্ছে। তো এক্ষেত্রে আমরা অবজারভেশনের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা দেখেছেন যে বলটা এখানে পাওয়া যায় সেই বলটা কিছুটা ধনাত্মক রিপালসিভ বিষয় রয়েছে, কখনো শূন্য হয়, কখনো ঋণাত্মক হয়, আবার কখনো বহু দূরত্বে জিরো হয়ে যায়। তাহলে এই যে পদার্থের ভেতরে এই যে পরমাণুগুলোর বা অণুগুলোর মধ্যে যে বলটা কাজ করে তার প্রকৃতিটাকে আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি, একটা বিশেষ দূরত্বে এসে, এই যে দূরত্বে এসে বলটা এক্ষেত্রে শূন্য হচ্ছে, তো সেই শূন্য অবস্থায় পোটেনশিয়াল এনার্জি কিন্তু হয়ে যায় মিনিমাম। তো এই ক্ষেত্রে আমরা সেই যে বলটার প্রকৃতি বলছি, সঙ্গে সঙ্গে আমরা যদি পোটেনশিয়াল এনার্জির কার্ভটা একটু আমরা অঙ্কন করি, সেক্ষেত্রেও আমরা
এইরকম একটা কার্ভ পেয়ে যাব। তো বিষয়টা হচ্ছে কি, এবং এই বল এবং স্থিতিশক্তির মধ্যে একটা যে সম্পর্ক আমরা রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে বিজ্ঞানে বা যখন উঁচু ক্লাসে পড়বো সেটা জানবো। তো এই একটা সম্পর্কে তারা আবদ্ধ রয়েছে। তো এখন চলে আসছি, এই যে পদার্থের ভেতরে অণু পরমাণুগুলো আছে কেন স্প্রিং ফোর্সের মতো কাজ করছে। যখন পরমাণুগুলো খুব কাছে চলে আসে, এই যে ডিস্টেন্সটার কথা বলছি, পরমাণুগুলোর মধ্যবর্তী দূরত্ব যখনই তারা খুব কাছে চলে আসে, তখন কি একটা পরমাণু মানে মাঝখানে নিউক্লিয়াস আর বাইরে ইলেকট্রন অঞ্চল। তো তারা কি করছে, তারা যখন খুব কাছে চলে আসছে, দুটো পরমাণুর কি হচ্ছে, যে আউটার মোস্টের যে ইলেকট্রন গুলো একটা ক্লাউডের মতো রয়েছে তাদের মধ্যে উপরিপাত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে একটা বিকর্ষণ বল কাজ করে, বিকর্ষণ বল কাজ করে, এবং যেই বিকর্ষণ বলের মান হয়ে যায় পজিটিভ। এমন একটা মিনিমাম দূরত্ব রয়েছে যে ক্ষেত্রে পরমাণুগুলো তাদের মধ্যবর্তী দূরত্ব এমন হয়ে যায়, মধ্যবর্তী দূরত্ব এমন দ্বারা অবস্থান করে যে ক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল যে বল হয়ে যায় 0। তো এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা r0 বলে বলছি, এই যে ডিস্টেন্সটাকে r0 বলে বলছি। দুটো পরমাণু যখন দূরে রয়েছে, অর্থাৎ একটা পরমাণু মানেই হচ্ছে তার ইলেকট্রন রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, ইলেকট্রন অঞ্চল রয়েছে। তো আর একটা পরমাণু মানে কি, তার একটা ইলেকট্রন নিউক্লিয়াস রয়েছে, তার ইলেকট্রন অঞ্চল রয়েছে। দুটো পরমাণু যখন দূর থেকে দুজনকে দেখছে, তাহলে এই বাইরের ইলেকট্রন অঞ্চলের সঙ্গে বাইরের ইলেকট্রন অঞ্চলের বিকর্ষণ, নিউক্লিয়াসের সঙ্গে নিউক্লিয়াসের বিকর্ষণ, নিউক্লিয়াসের সঙ্গে এর ইলেকট্রন মহলের যে আকর্ষণ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো যখন খুব কাছে চলে আসে, ওভারঅল যে বিকর্ষণ, অর্থাৎ কি নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের বিকর্ষণ হতে পারে, ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের বিকর্ষণ হতে পারে, সেই বলটা ডোমিনেট করতে শুরু করে। তখন বলটার মান হয়ে যায় কিন্তু তখন, অর্থাৎ তারা বিকর্ষিত হচ্ছে, তার দূরে সরার চেষ্টা করছে। আবার যখন একটা মিনিমাম ডিস্টেন্সে তাদের মধ্যবর্তী বলটা হচ্ছে কিন্তু 0, এমন একটা ডিস্টেন্সে থাকে, এবং সেই 0 পজিশনে থাকলে এবং সেই সময় যে স্থিতিশক্তির মান, পরমাণু যে নিয়ে গঠিত হওয়া যে সংস্থাটার স্থিতিশক্তির মান আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক। নেগেটিভ স্থিতিশক্তি হচ্ছে কিন্তু এর যে নেচার কিন্তু প্রেফারেন্স করে তার স্থায়িত্বের পেছনে, অর্থাৎ কোন বস্তু সে যখন মিনিমাম এনার্জি অর্থাৎ সবচেয়ে কম শক্তি নিয়ে থাকতে সে পছন্দ করে প্রকৃতিতে। তো এটাই হচ্ছে বস্তুটির তার সঠিক যে অবস্থান r0, সেই পজিশনে যেখানে তার স্থিতিশক্তি শূন্য অবস্থায় থাকছে। যখন আবার পরমাণুগুলোকে আমরা খুব দূরে সরিয়ে দিচ্ছি, তো নিউক্লিয়াসের সঙ্গে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা তখন যে বেশি হতে শুরু করে, বিকর্ষণ বেশি হচ্ছিল, তো দূরের দিকে সরার চেষ্টা করছিল। আবার যখন তাদের মধ্যে যে দূরত্ব বাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আকর্ষণ বল আবার কাজ করবে, ক্রিয়াশীল হবে, এবং খুব বেশি দূরত্বে নিয়ে চলে গেলে তখন আবার বলটা কি হয়ে যাচ্ছে, F=0। তাদের মধ্যবর্তী দূরত্ব যখন অসীম বাড়িয়ে দিলাম, তো এই হচ্ছে তাদের মূল যে ইন্টারনাল স্ট্রাকচার, একটা পরমাণু আর একটা পরমাণুর যে গঠনগত দিক থেকে, তাদের উপাদানগত দিক থেকে এবং তাদের মধ্যে থাকা আধানের উপর যে ভিত্তি করেই কিন্তু আমরা এটা বলতে পারি। তো এই একটা অবস্থায় যেখানে স্থিতিশক্তি 0, সেই স্থিতিশক্তি শূন্যর মানের দুদিকেই আমরা দেখতে পারি যেন একটা যে ইউ আকৃতির শেপ তৈরি করেছে। যেমন ভাবে একটা আমরা যে অধিবৃত্ত, আমরা যখন স্প্রিং ফোর্স পড়বো সেখানে জানবো কে, যে স্থিতিশক্তির রাশিমালাটা আমরা পড়বো ½ kx², অর্থাৎ একটা যেন প্যারাবোলিক রিলেশন আমরা এখানে পাবো। ঠিক সেই রকম ভাবে এক্ষেত্রে আমরা কিন্তু একটা যে অবতল অংশ পাবো যেখানে স্থিতিশক্তি 0 হচ্ছে, তার দু প্রান্তে কিন্তু আমরা দূরের দিকে গেলেও স্থিতিশক্তি বেশি, কাছের দিকে এলেও স্থিতিশক্তি বেশি। তো সেই জন্য বস্তুটা কিন্তু একটা দোলকের মতো, অর্থাৎ স্প্রিং কে যেমন একটা টেনে ছেড়ে দিলে কোন একটা বস্তুকে অ্যাটাচ করে রেখে, যে আমরা একটা মেঝের উপর রেখে টেনে ছেড়ে দিলাম, বস্তুটা কিন্তু এই দুই জায়গায় যেন দোলতে থাকবে সরল দৈর্ঘ্যতে। ঠিক সেই রকম প্রকারের যে ব্যবস্থা বা অবস্থাটা কিন্তু আমরা যে কঠিন পদার্থের মধ্যে কিন্তু আমরা দেখে থাকি। তো এই হচ্ছে যে কঠিন পদার্থের ভেতরে যে স্থিতিস্থাপক বলটা যে উৎপত্তি বা স্থিতিস্থাপক যে প্রপার্টিটার উৎপত্তির মূল কারণ হচ্ছে তাদের আণবিক কারণ, এবং তাদের মধ্যে যে স্থিতিশক্তির এইরকম একটা তাদের সম্পর্ক রয়েছে। এবং এই সমীকরণে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে বল শূন্য স্থিতিস্থাপক যে
এনার্জিটাও জিরো হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এনার্জির রাশিমালাটা তাকে যদি ইন্টিগ্রেশনের ফর্মে আমরা পেতে পারি f.dr। এইরকম ভাবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সম্পর্কে তোমরা যখন জানবে এবং ম্যাথমেটিক্স গুলো করতে পারবে তো সেই রিলেশনে তোমরা পৌঁছাবে। তো যে যাই হোক, আমরা এই ক্লাসে নবম শ্রেণীর উপযোগী করে একটা ছোট্ট তোমাদেরকে যে সম্পর্ক বা তার কারণটা তুলে ধরলাম। নিশ্চয়ই তোমরা বুঝবে যে কোন কারণের জন্য তারা আবার সংকুচিত হওয়ার চেষ্টা করে, বা তাকে যখন প্রসারিত করার চেষ্টা করছি সেই প্রসারণকেও বাধা দেবে, বা সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রেও সে বাধা দেবে। এই হচ্ছে আণবিক কারণ। তো এখন এই স্থিতিস্থাপকতা বিষয়টা আর কি কি বিষয়ের উপর নির্ভর করে? কোন বস্তুকে এইভাবে যে টানলে সেই তাকে প্রসারিত করার চেষ্টা করলে তাকেও বাধা দেবে, আবার সংকুচিত করতে চাইলে তাকেও বাধা দেবে। এই যে স্থিতিস্থাপকতা ধর্মটা কোন কোন বিষয়ের উপর আমরা নির্ভর করতে আমরা দেখি। যে স্থিতিস্থাপকতা ধর্মটা আমরা প্রথমত দেখি যে উষ্ণতা, যে কোন কোন বিষয়ের উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে। তো এক্ষেত্রে আমরা দেখব, প্রথম হচ্ছে আমরা এখানে বলেছি যে উষ্ণতা। কোন একটা বস্তুর যখন উষ্ণতাকে বাড়িয়ে দেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয়, উষ্ণতাকে বাড়িয়ে দিলে কি হয়, ব্যাপারটা কি? কঠিন পদার্থ বা যে কোনো পদার্থের ভেতরে অণুগুলোর তাদের গতিশীল অবস্থাটা অর্থাৎ গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি বেড়ে যাওয়া মানেই কি হচ্ছে, তাদের যে স্থিতিস্থাপকতা ধর্মটা অর্থাৎ তারা কিন্তু ব্যাহত হবে। উষ্ণতা যদি বাড়িয়ে দেওয়া হয়, এই যে স্থিতিস্থাপকতা যে ধর্মটা কিন্তু হ্রাস পেয়ে যায়, কারণ তারা নিজেদের অবস্থানে নেই, তাদের মধ্যে আরো একটা আলাদা এনার্জি এসে গেছে। তো সেই যে ধর্মটাকে সঠিকভাবে সে প্রদর্শন করতে পারবে। আবার উষ্ণতা কমালেও স্থিতিস্থাপকতা ধর্মটাকে আমরা হ্রাস পেতে দেখে যাব। তো এইভাবে বাড়ালেও আমাদের স্থিতিস্থাপকতা ধর্মটাকে আমরা দেখবো যে সে ঠিক মতো কার্যকরী হচ্ছে না। আবার কখনো দেখতে পারি যে হ্রাস করলেও সেও স্থিতিস্থাপকতা ধর্মটাকে কিন্তু হ্রাস হয়ে যায়। তো সঠিকভাবে সে পালন করতে পারে না, ব্যর্থ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অপদ্রব। এই সমস্ত বিষয়গুলো ততটা আমরা পরীক্ষার জন্য উপযোগী নয় বা গুরুত্ব দিয়ে আমরা বলছি না যে এইগুলো পড়তে পারে, তবে আমাদের বিষয়টার প্রতি একটা যে সুস্পষ্ট ধারণা লাভের জন্যই কিন্তু আমরা বিষয়গুলোকে তুলে রেখেছি। তো যে অপদ্রব্য যদি মেশানো থাকে, সেই অপদ্রব্য যাকে মেশানো রয়েছে তার স্থিতিস্থাপকতা ধর্মটা যদি যে মূল বস্তুর থেকে যদি আলাদা হয়ে থাকে তাহলে সেটা পরিবর্তিত করে দেবে। সেই রকম উচ্চ চাপ, অনেক সময় চাপে রাখলে কি হয়, খুব উচ্চ চাপে রেখেছে বস্তুটা, তখন কঠিন পদার্থগুলো আরো গায়ে কাছাকাছি আসার সুযোগ পাচ্ছে। তো সেক্ষেত্রে তো আমরা এখানে যদি উষ্ণতা হ্রাস করলে স্থিতিস্থাপকতাটা বৃদ্ধি পায়, এটাকে আমরা উল্লেখ করতে পারি। কারণ খুব কাছাকাছি তারা এসে যাচ্ছে শক্তি কমে যাওয়ার জন্য, তখন কিন্তু স্থিতিস্থাপক ধর্মটা প্রদর্শন করবে। চাপের ক্ষেত্রে চাপ বাড়ালেও আমরা দেখবো স্থিতিস্থাপকতাটা ধর্মটা তাতে বৃদ্ধি পাবে। অর্থাৎ অনুপরমাণুগুলো যখন খুব কাছে চাপের ফলে তারা গায়ে কাছাকাছি চলে এলো, তখন সেটা আমরা বৃদ্ধি পেতে পারে, এটা আমরা ধারণা করতে পারি। যদি আমি কোন স্থিতিস্থাপক বস্তুকে নিয়ে তার উপর যে প্রক্রিয়া করছি, সেই প্রক্রিয়ার যে ফ্রিকোয়েন্সি যাকে বলে, বা প্রক্রিয়াটা কত বারবার করলে কোন একটা প্রক্রিয়া বারবার করছি, তখন তার স্থিতিস্থাপকতা ধর্মটা কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ একটা কঠিন বস্তুকে নিয়ে তাকে আমি বারবার তাকে প্রসারিত করছি, আবার সংকুচিত করছি, প্রসারিত করছি, সংকুচিত করছি। অর্থাৎ কোন বস্তুর উপর যে কোনো প্রক্রিয়াকে যদি তার ফ্রিকোয়েন্সিকে বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু যে সে স্থিতিস্থাপকতাটা হ্রাস পেয়ে যাবে। এছাড়া কি হতে পারে, যে পদার্থটা যে উপাদানের তৈরি, সেই উপাদানের উপর তো অবশ্যই নির্ভর করবে। অর্থাৎ বিভিন্ন পদার্থের উপাদানের যে স্থিতিস্থাপকতা ভিন্ন ভিন্ন হয়, এই বিষয়ে আমরা সেটা বলতে পারি। যেমন ধরো যে রাবারের কথা বললাম, রবারের কথা, এবং সঙ্গে সঙ্গে ধরো একটা ইস্পাত বা লোহার স্প্রিং এর কথা বললাম। দুজনের ক্ষেত্রেই কি যে স্থিতিস্থাপকতা ধর্মটা একই হচ্ছে? মনে হচ্ছে যেন রবারটা খুব বেশি স্থিতিস্থাপক। তো আমরা জানবো যে রবারটার স্থিতিস্থাপকতার থেকে স্প্রিংটার কিন্তু বেশি স্থিতিস্থাপক গুণটা রয়েছে। তো তার কারণ ব্যাখ্যাটা আমরা অবশ্যই করব যে স্থিতিস্থাপকতা বিষয়টাকে যখন আমরা কতগুলো ভৌত সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা প্রতিষ্ঠিত করতে যাব, যেখানে বিভিন্ন সংজ্ঞা পরে কিন্তু আমরা সেখানে বুঝতে পারবো যে রবারের তুলনায় যে ইস্পাতের স্থিতিস্থাপকতা কিন্তু অনেক বেশি। অর্থাৎ এক্ষেত্রে স্থিতিস্থাপকতা বেশিটা কিভাবে নির্ণয় করা হচ্ছে, অর্থাৎ যার উপর
তার সামান্য দৈর্ঘ্যের পরিবর্তন করতে চাইলে বা আকার আকৃতির পরিবর্তন করতে চাইলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তারই স্থিতিস্থাপকতা ধর্মটা বেশি। রবারের ক্ষেত্রে দেখো তুমি যে খুব কম বল প্রয়োগ করেই কিন্তু তাকে অনেক দূর অনেক বড় পর্যন্ত আকার পর্যন্ত বাড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু একটা কঠিন বস্তু বা ইস্পাতের স্প্রিং যদি হয় তার উপর সেই পরিমাণ প্রসারণ ঘটাতে গেলে আমাকে কিন্তু অনেক বল দিতে হবে। তো এই হচ্ছে যে বিভিন্ন বিষয়ের উপর স্থিতিস্থাপকতাটা নির্ভর করে, সেই বিষয়টা আমরা এখানে জানি। এরপরে যে চলে আসছি মূল বিষয়ের আলোচনাতে, যে স্থিতিস্থাপকতা সম্পর্কিত যে বিভিন্ন যে ভৌত সংজ্ঞাগুলো, যেটা আলোচনাটা আমাদের কিন্তু নবম শ্রেণীর পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্থিতিস্থাপকতা সম্পর্কিত বিভিন্ন ভৌত বিষয়, অর্থাৎ এইটার আলোচনাতে আসছে স্থিতিস্থাপকতা সম্পর্কিত বিভিন্ন যে ভৌত সংজ্ঞাগুলো আছে। অর্থাৎ স্থিতিস্থাপকতা বিষয়টাকে যখন আমরা বিজ্ঞানসম্মত ভাবে আলোচনা করতে চাইব, তো সেখানে কিছু পরিমাপযোগ্য ভৌত রাশি আমাকে সেখানে উল্লেখ করতে হবে এবং সেই ভৌত রাশিগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি তাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো প্রথমে চলে আসছি যে বিকৃতি, অর্থাৎ বাহ্যিক বল আমরা প্রয়োগ করছি, সঙ্গে সঙ্গে বস্তুর ভেতরে তার বল প্রয়োগ করে যখন আমরা বস্তুর আকার আকৃতি চেঞ্জ করতে চাইছি, সেই যে পরিবর্তনটাকে বলছি তার বিকৃতি ঘটছে। কিন্তু সেই বিকৃতির পরিমাপটা আমরা কি করব, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগের দরুন কোনো বস্তুর, কঠিন বস্তুর তার আকার আকৃতি বা দৈর্ঘ্যের যে পরিবর্তনটা ঘটছে সেটাকেই বলা হয় তার বিকৃতি। অর্থাৎ বিকৃতি কি এ বিষয়ে আমরা জানলাম, কিন্তু এই বিকৃতির পরিমাপটা করব কি করে? অর্থাৎ কি, আমরা ধরো একটা ছোট্ট বস্তু নিয়ে তার উপর বল প্রয়োগ করে তাকে ধরো যে পরিমাণ বাড়ালাম, তার দৈর্ঘ্য বৃদ্ধি যেটা হলো ডেল্টা এক্স পরিমাণ বাড়ালাম। আবার একটা বড় বস্তু নিয়ে তার উপরও বল প্রয়োগ করলাম এবং সেক্ষেত্রেও তার বস্তুটার ডেল্টা এক্স বৃদ্ধি হলো। তাহলে দুজনের কি বিকৃতি সমান না বিকৃতি? কারণ এইটা এখানে বস্তুটা ধরো L1 নিয়েছিলাম, সেখানে তার dx হলো। এখানে প্রথম বস্তুটা L2 নিয়েছিলাম, তারও LD পরিবর্তনটাও সেম দেখাচ্ছে। তাহলে দুটো বস্তুর কি বিকৃতি একই? তো এক্ষেত্রে পরিমাপটা করা হয় সাধারণত তার যে প্রাথমিক দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। অর্থাৎ প্রাথমিক যে দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমরা তার পরিমাপটা করে থাকি। দৈর্ঘ্যের উপর ভিত্তি করে যদি আমরা মেজার করছিলাম বস্তুটার, আমরা দৈর্ঘ্য বিষয়ে যে ভৌত রাশিটাকে অবজার্ভ করছিলাম, তো তার প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে উপর ভিত্তি করে তার যে পরিবর্তনটা হয়েছে সেটাকে বলা হচ্ছে তার যে বিকৃতির পরিমাপ। এখন যদি তার দৈর্ঘ্যটা পরিমাপ না করে যদি আয়তনটাকে পরিমাপ করতাম, আয়তনের যে পরিবর্তন, প্রাথমিক আয়তনের সঙ্গে পরিবর্তন হলে সেটাকেও বলতাম তার সেটাও একটা বিকৃতি পরিমাপ। তো এখন বিভিন্ন প্রকার বিকৃতি ঘটতে পারে। অর্থাৎ আমরা বস্তুটার উপর কি ধরনের বল প্রয়োগ করছি এবং সেই বলের প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন প্রকার, অর্থাৎ আমরা বলতে চাইছি যে বিকৃতির পরিমাপ কিন্তু প্রাথমিক আকারের উপর কিন্তু আমাদেরকে নির্ভর করবে। তাহলে পরিবর্তন বা প্রাথমিক যে মানগুলো, প্রাথমিক যে বিষয়টা, প্রাথমিক আকারের মানটার উপর আমরা কিন্তু নির্ভর করব। তাহলে এখানে যে পরিবর্তনটা হয়েছে তার সঙ্গে প্রাথমিক মানের একটা অনুপাত করেই তবে আমরা তার, না হলে তো সব বস্তুর যে পরিবর্তনগুলোকে এক মনে হতে পারে। তো এই বিকৃতির এখন আমরা যদি প্রকারভেদ করে আলোচনা করি যে বিভিন্ন প্রকার বিকৃতি, অর্থাৎ কোন বস্তুর যদি দৈর্ঘ্যের বৃদ্ধি বা প্রাথমিক দৈর্ঘ্যের করি, সেই যে বিকৃতিকে বলা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। তারপরে যদি বলা হয় যে আয়তন বিকৃতি, কোন বস্তুর প্রথমের আয়তন নিলাম, তার উপর বল প্রয়োগ করলাম, সব দিক থেকে সমানভাবে বল প্রয়োগ করলাম, তখন তার যেটা হলো তাকে বলা হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতির এইভাবে পরিমাপ করা হয়ে থাকে। ঠিক সেরকম কোন বস্তুর উপর আমি যদি বল প্রয়োগ করি এবং সেই বলটা যদি স্পর্শকীয় বল হয়, এখানে লম্ব ভাবে বল প্রযুক্ত না হয়ে কোন বস্তুর উপর স্পর্শক বরাবর বল প্রয়োগ করছে, তাহলে বস্তুর তার কিন্তু আয়তন একই থাকবে কিন্তু আকার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তার যদি কোনো বস্তুর যে বিভিন্ন
যে বস্তুটাকে যদি বিভিন্ন স্তরে স্তরে ভাগ করে আমি দেখি, তার যে প্রত্যেকটা স্তরের সঙ্গে যে তার ডিসপ্লেসমেন্ট ঘটেছে সেটাকে আমরা তার যে ডিসপ্লেসমেন্টকে আমরা থিটা বলেও বিকৃতিকে বলতে পারি। যেখানে যে মূল দৈর্ঘ্যটা যদি এল ছিল, তার সরণ যদি ডিএল হয়েছে, তাহলে ডিএল বাই এল এর অনুপাত, এটাকেই বলা হচ্ছে যে ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি অর্থাৎ কোন বস্তুর উপর যখন স্পর্শকীয় বল প্রয়োগ করা হচ্ছে, ট্যানজেনশিয়াল বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটা ছিল ধরো এরকম, তারপরে এরকম বল প্রয়োগ করলো, বস্তুটা একটু তার অবস্থান চেঞ্জ করলো, তাহলে এই যে তার যে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হলো, এটা কিন্তু ধীরে ধীরে বিভিন্ন স্তরের মধ্যে বিভিন্ন পরিমাণ হলেও কি আছে, কৌণিক বিচ্যুতি কিন্তু সবার সমান হয়েছে। অর্থাৎ যখন কৌণিক বিচ্যুতি ঘটবে, তো এক্ষেত্রে সেটাকে আমরা তাকে বলছি ক্রিন্তন বিকৃতি। তো এইরকম ভাবে বিকৃতিরও বিভিন্ন প্রকার, আমরা প্রকারভেদ বলতে পারি। তো বিকৃতির যখন আমরা একটা যে চিত্র পেলা সমীকরণ পেলাম, তো এই সমীকরণ থেকে তার যদি এককটা দেখি বা মাত্রা দেখি, এইগুলো সব হচ্ছে এটা এককহীন হবে, কারণ দৈর্ঘ্যের অনুপাত বাই দৈর্ঘ্যের অনুপাত, আয়তনের অনুপাত, তাহলে মাত্রাহীনও হবে। তাহলে বিকৃতির কিন্তু কোনো কিন্তু একক বা মাত্রা এসব কিছু নেই। এরপরে চলে আসছি যে আরেকটা ভৌত রাশি, যেটা আমরা বলছি যে পীড়ন। তো পীড়ন জিনিসটা কি, বিষয়টা হচ্ছে পীড়ন। তাহলে কোন বস্তুর উপর যখন বাইরে থেকে বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি যাই হোক পরিবর্তন করার চেষ্টা করছি, বস্তুর অভ্যন্তরে একটা সেই বলের বিপরীতমুখী একটা বলের উদ্ভব ঘটবে, যেই বলটা বস্তুটিকে তার প্রথম অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে। তাহলে এই যে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, তার সমান এবং বিপরীতমুখী একটা বলের উদ্ভব ঘটবে, যে বিপরীতমুখী আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল। তাহলে বস্তুটার ভেতরে সেই তার আকার আকৃতি পরিবর্তন করার চেষ্টার বিরুদ্ধে একটা বলের উদ্ভব ঘটবে, সেটা কিন্তু সেই বলের পুরো বিপরীত দিকে উৎপন্ন হচ্ছে। তো এক্ষেত্রে সেই পীড়নটাকেও আমরা পরিমাপ করব। তাহলে পীড়ন হচ্ছে আভ্যন্তরীণ বিপরীতমুখী উদ্ভূত হওয়া যে প্রতিক্রিয়া বল। তো পীড়ন কি আমরা জানলাম, এর পরিমাপটা আমরা সাধারণত করে থাকবো যে একক ক্ষেত্রফলের উপর যে কত বলটা উৎপন্ন হচ্ছে। এই যে কোনো বস্তু তার একটা এরিয়া রয়েছে, তার উপর বলটা যখন প্রয়োগ করছি, সেই এরিয়াটা যদি এ হয়ে থাকে, এফ এক্সটার্নাল প্রয়োগ করি, তাহলে ভেতরে যে বলটা উৎপন্ন হচ্ছে মনে করি এফ বাই এ, এটাই হচ্ছে পীড়নের পরিমাপ। তাহলে পীড়নের যে পরিমাপ একক ক্ষেত্রফলের উপর উদ্ভূত লম্বভাবে উৎপন্ন হওয়া যে প্রতিক্রিয়া বল। তো এক্ষেত্রে এর যদি আমি মাত্রা দেখি, এটা বলের মাত্রা mlt-2/l²। তো এক্ষেত্রে আমরা পেয়ে যাব ml-1t-2। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাপের মাত্রার সঙ্গে সমান। এর এককটাও যদি বলে থাকি এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কয়ার, সিরিজ পদ্ধতিতে টাইম পার সেমি স্কয়ার। তো এটার মাত্রার সঙ্গে পীড়নের মাত্রার সঙ্গে চাপের মাত্রার যে অনেকটা মিল আছে। তো এক্ষেত্রেও পীড়নের যে বিভিন্ন প্রকারভেদ গুলো আমরা যদি বলি, পীড়নটা বিভিন্ন প্রকারের উৎপন্ন হতে পারে। আমি যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বাড়ানোর জন্য বল প্রয়োগ করছি, তাহলে সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য বাড়ানোর জন্য চেষ্টা করছি, অনুদৈর্ঘ্য পীড়ন হবে। তো সেক্ষেত্রেও বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর অনুদৈর্ঘ্য পীড়ন। তারপরে হচ্ছে যে আয়তন পীড়ন। আয়তন পীড়ন, কোন বস্তুর উপর তার আয়তন বাড়াতে চাইছি, তাহলে নিশ্চয়ই তাকে হয় তাপ কমাতে চাইছি, তাহলে সব দিক থেকে সমানভাবে তার উপর বল দিতে হবে, কিংবা তাকে উল্টো দিক থেকে সমানভাবে বল প্রয়োগ করলে তার আয়তন বাড়ানোর চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে আয়তন পীড়নের ক্ষেত্রেও আমরা বল বাই ক্ষেত্রফল, যে বিপরীতমুখী বল উদ্ভূত হচ্ছে একক ক্ষেত্রফলের পর, সেটাও চাপের সঙ্গে সমান আমরা পেয়ে যাব, যার একক হচ্ছে পাস্কাল। আয়তন পীড়ন সঙ্গে সঙ্গে হচ্ছে ক্রিন্তন পীড়ন। ক্রিন্তন পীড়ন অর্থাৎ কোন বস্তুর উপর সেই রকম যখন স্পর্শকীয় বল আমরা প্রয়োগ করে থাকি, সেই যে স্পর্শকীয় বলটা যদি একটি বলে থাকি, বস্তুটার যে ক্ষেত্রফল তলের উপর আমরা প্রয়োগ করছি, এই ক্ষেত্রফলটা যদি এ হয়ে থাকে, এক্ষেত্রেও ক্রিন্তন পীড়ন হবে এফ ট্যানজেনশিয়াল ফোর্স বাই এ। যদিও এক্ষেত্রে এই বলটা কিন্তু এই তলের স্পর্শক বরাবর প্রযুক্ত হয়েছে এফটিটা, তো সেই স্পর্শক বরাবর প্রযুক্ত হওয়া বল
এবং সেই যে তলটার ক্ষেত্রফলের ভাগফল দ্বারা কিন্তু আমরা নির্ণয় করে থাকি ক্রিন্তন পীড়ন। তো সেই রকম আমরা কোন বস্তু যখন তারের মোচড়ের ক্ষেত্রে কোন একটা বস্তুকে যখন আমরা মোচড় দিয়ে থাকি, এর মধ্যেও এক প্রকারের পীড়ন উৎপন্ন হয়ে থাকে, টর্শনাল যে স্ট্রেস, অর্থাৎ মোচড় পীড়ন তাকে বলতে পারি। কোন বস্তুকে আমি তারটা কোন জায়গায় দৃঢ়ভাবে আবদ্ধ রয়েছে, তাকে আমি বল প্রয়োগ করে, টেনশন বল প্রয়োগ করে তাকে রোটেশন দিতে চাই, সেক্ষেত্রেও যে পীড়নটা উৎপন্ন হবে সেটা অনেকটা ক্রিন্তন পীড়নের মতোই। তো সেই প্রসঙ্গে আমরা পরে আসবো যখন উঁচু ক্লাসে পড়বো। তো মূল বিষয়গুলো একবার আমরা আলোচনা করে নিলাম, যে পীড়ন আর বিকৃতি। তো এখন চলে আসছি, এই যে পীড়নের কথা আলোচনা করলাম, বিকৃতির কথা আলোচনা করলাম, এদের মধ্যে মৌলিক কে হচ্ছে মৌলিক, অর্থাৎ কি কোনো বিষয়ের উপর নির্ভরশীল নয় কোনটা। তো আমাদের তো মনে হতে পারে যে বলটা যে প্রয়োগ করেছি, এর বল প্রয়োগের ফলেই তো তার বিকৃতি ঘটেছে, কিন্তু না। এক্ষেত্রে আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে যেটাকে আমরা বলে থাকি যে পীড়নটা কিন্তু মৌলিক নয়। কে মৌলিক? না হচ্ছে যে বিকৃতি কিন্তু মৌলিক। অর্থাৎ কি, কোন বস্তুর যখন আমরা তার আকার পরিবর্তন করছি, সেই করার দরুন কিন্তু তার ভেতরে সৃষ্টি হচ্ছে পীড়ন। আমরা বাহ্যিক বলটাকে এক্ষেত্রে আমরা স্থিতিস্থাপকতা বিষয়ের ক্ষেত্রে নেগলেক্ট করব, তার ভেতরে উৎপন্ন হওয়া যে প্রতিক্রিয়া বলটার উপর আমি কিন্তু ফোকাস করব। তো বিকৃতি সৃষ্টি করার দরুনই তার ভেতরে কিন্তু একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব ঘটছে। অর্থাৎ বস্তুটাকে যখন আমরা দৈর্ঘ্য বরাবর বাড়াতে চেষ্টা করলাম, স্মল এল বাড়ানোর চেষ্টা করলাম, তখনই ওর ভেতরে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব ঘটলো তাকে প্রথম অবস্থায় নিয়ে আসার জন্য। তো এক্ষেত্রে এই যে পীড়নটা, বিকৃতি কিন্তু মৌলিক, যার দরুন হচ্ছে সৃষ্টি হচ্ছে, যার দরুন পীড়ন সৃষ্টি হচ্ছে। তো এখন এই প্রসঙ্গে আমরা বলে রাখছি, এই পীড়ন সৃষ্টিটা কিন্তু কোনো বস্তুর উপর তাপ দিলেও সৃষ্টি হতে পারে। তখন সেই পীড়নটাকে আমরা নাম দিয়ে থাকি তার সৃষ্টির উপর ভিত্তি করে তাপীয় পীড়ন বলে বলা হয়ে থাকে। অর্থাৎ পীড়নটা সৃষ্টির উপর ভিত্তি করে যখন কোনো বস্তুর উপর তাপ দিচ্ছি, আমরা জানি যে তাপ দিলে পদার্থের আয়তন বা দৈর্ঘ্য এগুলো সব বৃদ্ধি ঘটতে থাকে। তাহলে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার যে প্রচেষ্টাকে পদার্থটা নিজেই বাধা দেওয়ার চেষ্টা করছে তার অভ্যন্তরে, সেটাকে তখন আমরা বলে থাকি তাপীয় পীড়ন। তো তাপীয় পীড়ন যখন আমরা দশম শ্রেণীতে পদার্থের প্রসারণ জানবো, এল আলফা টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্যের প্রসারণ, যে স্মল এল দৈর্ঘ্যের একটা কোন তার নিয়ে তাকে টেম্পারেচার টি ডিগ্রি বৃদ্ধি করলে তার যে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয় এল আলফা টি, এই স্মল এলটাই হচ্ছে তখন বিকৃতির পরিমাপটা হবে, বিকৃতি হলো। এবং বিকৃতিকে আমরা তাহলে বিকৃতির পরিমাপ এল বাই স্মল এল করে আলফা টি, এল আলফা টি বাই এল, তাহলে বিকৃতি হচ্ছে আলফা টি। তো এক্ষেত্রে তাপীয় পীড়নের যখন আমরা জানবো যে সেক্ষেত্রে তাপ প্রয়োগের দরুনই ঘটে থাকে। সে যাই হোক, এক্ষেত্রে আমরা যে মূল বিষয়টা জানলাম সেটা হচ্ছে পীড়ন এবং বিকৃতির মধ্যে মৌলিক হলো কে। তো জানলাম বিকৃতি কিন্তু মৌলিক। তো এক্ষেত্রে অনেক সময় প্রশ্নগুলো পড়ে থাকে যে মাত্রাগুলো দিয়ে, এককগুলো দিয়ে, নিশ্চয়ই তোমরা সেগুলো অ্যাডাম করতে পারবে। এরপরে চলে আসছি এই যে পীড়ন এবং বিকৃতি, এদের অনুপাত। তো যাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এর পরবর্তী আলোচনা যেটা আমরা বলছি স্থিতিস্থাপক গুণাঙ্কটা। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি না, কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর উপর যখন বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার আকৃতি চেঞ্জ করার চেষ্টা করলাম, তখন তার ভেতরে পীড়নের উদ্ভব ঘটলো। এই যে পীড়ন আর বিকৃতি, এই যে অনুপাতকে আমরা বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে কোন বস্তুতে উদ্ভূত পীড়ন এবং বিকৃতির যে অনুপাত, একেই বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। অর্থাৎ একটা দেখা গেছে যে একটা বস্তু উপর বেশি বিকৃতি করতে চাইছি, বেশি পীড়ন সৃষ্টি হচ্ছে, কম বিকৃতি সৃষ্টি করার চেষ্টা করছি, কম পীড়ন উদ্ভূত হচ্ছে। যেমন একটা স্প্রিং কে নিয়ে তুমি দেখো, স্প্রিংটাকে তুমি বেশি প্রসারিত করতে চাইছো, বেশি পীড়ন উদ্ভূত হচ্ছে, বেশি তোমাকে বল দিতে হচ্ছে। আবার কম প্রসারিত করতে চাইছো তো কম পীড়ন উদ্ভূত হচ্ছে, অর্থাৎ কম বল দিতে হচ্ছে। তো এই যে অনুপাতটা,
তো এই অনুপাতটাকে আমরা এখন স্থিতিস্থাপক অধ্যায়ে আমরা বলে থাকি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে কোন বস্তুতে উদ্ভূত পীড়ন বিকৃতির অনুপাতকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এই পীড়নের প্রকৃতিগুলো আমরা বিকৃতির প্রকৃতিগুলোর উপর ভিত্তি করে স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো ভিন্ন ভিন্ন হবে। যেমন ইয়ং গুণাঙ্ক, যখন আমরা কোন বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে কোন বস্তুর ধরো প্রাথমিক দৈর্ঘ্য রয়েছে এল, তার উপর একটা এম ভরের বস্তু ঝুলিয়ে দিলাম, তার জন্য ওজন কাজ করলো এবং বস্তুটার সঙ্গে সঙ্গে একটু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, এল বৃদ্ধি ঘটলো, এবং এর ভেতরে তাহলে ইয়ং গুণাঙ্ক এই যে পীড়নটা প্রযুক্ত হলো কত, এমজি, বলটা কত, এই এমজি বলের প্রতিক্রিয়া বল তো এখানে সৃষ্টি হয়েছে এমজি, আর এই যে এটার ক্ষেত্রফল যদি ধরে রাখি এ, তাহলে এমজি বাই এ হচ্ছে পীড়ন। আর বিকৃতিটা কত হলো, বিকৃতির পরিমাপ আমরা জানি এল বাই এল দিয়ে করা হয়। তো ইয়ং গুণাঙ্কের রাশিমালা এমজি এ এল বাই এল। এখন এই যে এটাকে আমি যদি একটা বৃত্তাকার আর ব্যাসার্ধের তার নিয়ে থাকি, এর ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তো আমরা ব্যাসার্ধ আর হলে জানি প্রস্থচ্ছেদ এ সমান কত হয়, পাই আর স্কয়ার। তো সেই সমীকরণে এমজি বাই এর জায়গায় আমরা যদি পাই আর স্কয়ার বসাই, এল বাই স্মল ক্যাপিটাল এল বাই স্মল। এইটা হচ্ছে কোন তারের ইয়ং গুণাঙ্ক নির্ণয় আমরা যদি করতে চাই, এটা হচ্ছে তার যে সমীকরণ। এবং এক্ষেত্রে বিভিন্ন যে তোমাদের তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো বসিয়ে, কখনো ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, স্মল এল এর মান নির্ণয় করো, এই সমস্ত ভিন্ন ভিন্ন ভ্যারাইটির যে গণিতগুলো তোমাদের পড়তে কিন্তু তোমরা দেখবে। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টা বলছি, এই যে স্মল ক্ষুদ্র একটা তারের ব্যাসার্ধ নির্ণয় করার যন্ত্র সম্পর্কে তোমরা জানবে যে স্ফেরোমিটার যন্ত্র, স্ক্রু গেজ দিয়ে কিন্তু সাধারণত নির্ণয় করা হয়ে থাকে। তো এই যে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে পড়তে গিয়ে পীড়নটা যদি অনুদৈর্ঘ্য বরাবর সৃষ্টি হচ্ছে, অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, তাহলে ইয়ং গুণাঙ্কটা কাকে বলা হচ্ছে, অনুদৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বরাবর যে পীড়ন হচ্ছে আর অনুদৈর্ঘ্য বিকৃতি যে হচ্ছে তার যে অনুপাতকে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ঠিক সেই রকম আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, এই আয়তন বিকৃতি গুণাঙ্ক ঠিক অর্থাৎ আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতির অনুপাত, আয়তন পীড়ন বাই আয়তন যে বিকৃতি। তো এখন দেখো আয়তন পীড়ন বলতে কিন্তু সেই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, মানে এটাই হয়ে যাচ্ছে চাপ, বুঝা গেল। আর বিকৃতি মানে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, অর্থাৎ চাপ ইনটু ডেল্টা ভি বাই ভি। এই হচ্ছে আমাদের রাশিমালাটা আমরা পাবো আয়তন বিকৃতি গুণাঙ্ক। তো এখন আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যক, এটাকেই আমরা জানি যে একে বলা হচ্ছে কম্প্রেসিবিলিটি, অর্থাৎ একেই আমরা সংনমন্যতা বলে থাকি, আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম। অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যক অর্থাৎ কম্প্রেসিবিলিটি, অর্থাৎ কম্প্রেসিবিলিটি আমরা জানি যে তরলের ক্ষেত্রে প্রায় জিরো, অর্থাৎ সেই জন্য সেখানে এটাকে আমরা ধ্রুবক ধরে আমরা চালিয়েছিলাম, বলেছিলাম, আলোচনাটা করেছিলাম। তো এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক যে বিভিন্ন প্রকারের আলোচনা করতে গিয়ে দু প্রকারের আলোচনা করলাম, সেই সঙ্গে আরেক প্রকারের স্থিতিস্থাপক গুণাঙ্ক পেতে পারি, যেমন ভাবে বিভিন্ন প্রকার পীড়ন বিকৃতিগুলো পাচ্ছিলাম তাদের অনুপাত থেকে। যেমন দৃঢ়তা গুণাঙ্ক, একে ইটা দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। এই দৃঢ়তা গুণাঙ্ক তাহলে কি হবে, ক্রিন্তন পীড়ন অর্থাৎ স্পর্শকীয়, ক্রিন্তন পীড়ন আর ক্রিন্তন যে বিকৃতি তার যে অনুপাত। তো এক্ষেত্রে আমরা তো জানি ট্যানজেনশিয়াল ফোর্স, যে বলটা কাজ করছে লম্বভাবে কোন ক্ষেত্রফলের উপর, এবং এখানে বিকৃতিটা সেখানে যেটা হচ্ছে এটা প্রকৃতপক্ষে একটা কোণকে নির্দেশ করবে, এটা হয়ে যাচ্ছে তাহলে ft বাই a ইনটু থিটা। তো এইভাবে দৃঢ়তা গুণাঙ্কেরও একটা আমরা এক প্রকারের গুণাঙ্ক পেতে পারি, অর্থাৎ বস্তুটাকে, কঠিন বস্তুটার আমরা যেভাবে তার পরিবর্তন করার চেষ্টা করছি আকার আকৃতি, তার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন প্রকার গুণাঙ্কগুলো হচ্ছে। তো এই প্রসঙ্গে এখানে আর একটা ধ্রুবক রাশি আমাদের ক্ষেত্রে এখানে আলোচনা করার পর্যায়ে চলে আসে, যেটাকে বলা হচ্ছে পয়সনস রেশিও বা পোয়াসের অনুপাত। এই পোয়াসের অনুপাতটা কি? তো এটা কিন্তু কোনো গুণাঙ্ক নয়, এটা একটা ধ্রুবক সংখ্যা।
তো স্থিতিস্থাপক গুণাঙ্ক যেমন ভাবে অনুপাত, এটা একটা পোয়াসের অনুপাত বা পয়সনস রেশিও যাকে বলা হচ্ছে, পোয়াসের অনুপাত, একে আমরা সিগমা দিয়ে ডিনোট করে থাকি। এটা হচ্ছে কি পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। বিষয়টা কি, কোন একটা তার আমি নিয়ে, ধরো ব্যাসার্ধটা একটু বড় করে দেখিয়েছি, নিয়ে এরপর আমি বল প্রয়োগ করছি, তাহলে তারটা কিন্তু তার আয়তন চেঞ্জ হবে না, তারের যে মেটেরিয়াল ছিল তার যে আয়তন চেঞ্জ হবে না, কিন্তু তারটা একটু লম্বা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই তারের যে প্রাথমিক যে আয়তন ছিল, পরবর্তী আয়তন যদি v'2 হয়, এটা কিন্তু প্রাথমিক আয়তনের সঙ্গে সমান হবে। কিন্তু এক্ষেত্রে দেখো, এই ব্যাসার্ধ যদি প্রথমে r ছিল, ধরো r1 ছিল, এখানে ধরো r2 হয়ে গেল, কোনটা বড়? r2টা কিন্তু ছোট r1 এর থেকে। এই যে পার্শ্বীয় বিকৃতি সঙ্গে সঙ্গে অনুদৈর্ঘ্য বরাবর তার যে পরিবর্তনটা ঘটলো, এইটা ধরো l ছিল প্রাথমিক, তো তার পরিবর্তন, এইখানে পার্শ্বীয় বিকৃতি বলতে কি, তার ব্যাসার্ধের পরিবর্তন, ডেল্টা r বাই প্রাথমিক ব্যাসার্ধ, অর্থাৎ ডেল আর অনুদৈর্ঘ্য বিকৃতিটা কি, l বাই l। এই যে পরিবর্তন, অর্থাৎ কি, তার যে r1 থেকে r2 হয়েছিল, প্রকৃতপক্ষে পরিবর্তন কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, r1 তার সঙ্গে সঙ্গে l বাই l। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে পোয়াসের অনুপাত। তো এটা কিন্তু থিওরিটিক্যালি নেগেটিভ হওয়াও সম্ভব, এর মান নেগেটিভ হাফ থেকে শুরু করে সিগমার মানটা কিন্তু পজিটিভ হাফ পর্যন্ত হওয়া সম্ভব। তো এই বিষয়ে আমরা কিন্তু এখানে আলোচনা প্রসঙ্গে আসছি না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে সিগমার মানটা কিন্তু 0 থেকে হাফ পর্যন্ত হয়ে থাকে। তো এটা থিওরিটিক্যালি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি হয়ে থাকে। তো এই বিষয়ে আলোচনাটা আমরা উঁচু ক্লাসে করব, জাস্ট তোমাদেরকে উল্লেখ করে রাখলাম। এখানে কয়েকটা স্থিতিস্থাপক যে ভৌত রাশি গুলো পড়ছে স্থিতিস্থাপকতা সম্পর্কিত, তার যে ভিন্ন প্রকার ভৌত রাশিগুলোর মধ্যে বিভিন্ন প্রকার গুণাঙ্ক গুলো জানলাম, পোয়াসের অনুপাত জানলাম। তো এক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন দিতে পারে এরকম যে, কোন বস্তুর ধরো স্থিতিস্থাপক যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক যাকে বলা হচ্ছে, ধরো স্টিলের 20 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। কথাটার অর্থ বুঝিয়ে দাও, ব্যাখ্যা করো। কথাটার অর্থ কি, যে ইয়ং গুণাঙ্ক কখন করা হয়ে থাকে, যে তার দৈর্ঘ্য যখন বৃদ্ধি করতে চাইছি একক ক্ষেত্রফল, একক দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য, তাহলে সেটাই হচ্ছে এত। অর্থাৎ আমরা যদি নিয়ে থাকি একক দৈর্ঘ্যের কোন ধরো তারের, একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের কোন তারের যে দৈর্ঘ্য একক বাড়াতে, অর্থাৎ তারটাকে দৈর্ঘ্য একক নিয়েছিলাম, একক বাড়ালাম, তাহলে দ্বিগুণ করতে প্রকৃতপক্ষে যে একক প্রস্থচ্ছেদ নিত, দ্বিগুণ করতে যে পরিমাণ বলটা দিতে হয়, সেটাই হচ্ছে 20 × 10⁻11 নিউটন। তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন ধাতব তার বা স্টিলের তারের যে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে বা তাকে দ্বিগুণ করে দিতে, একক দৈর্ঘ্যের কোন স্টিলের বা একক প্রস্থচ্ছেদ এবং একক দৈর্ঘ্যের কোন স্টিলের তারের দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দিতে আমাকে 20 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করতে হয়। তো এক্ষেত্রে আমরা এই সমস্ত যে বিভিন্ন স্থিতিস্থাপক গুণাঙ্কগুলোর কথা আলোচনা করলাম, একটা ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, কিংবা 1/k কম্প্রেসিবিলিটি, পোয়াসের অনুপাত, এইগুলো সবগুলোর মধ্যে আমরা রিলেশন খুঁজে পাবো যখন, কারণ কি, যখন কোনো একটা কঠিন বস্তুকে নিয়ে তার উপর আকার আকৃতি পরিবর্তন করার বা বিশেষ কিছু বল প্রয়োগ করছি, তার মধ্যে যখন পীড়ন উদ্ভূত হচ্ছে, সেই পীড়ন কিন্তু একেবারে যে বিচ্ছিন্ন নয়, অন্যগুলো উৎপন্ন হবে না, কেবলমাত্র সেই পীড়নটাই উদ্ভূত হবে এমনটা হতে পারে না। কঠিন পদার্থের ভেতরে কিন্তু সব ধরনের পরিবর্তনগুলো এমন ভাবেই হবে। তো সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন প্রকার যে গুণাঙ্কগুলোর মধ্যে একটা কিন্তু আমরা যে রিলেশন পেতে পারি, সেই রিলেশন গুলো কিন্তু আমরা এখানে প্রমাণ করতে পারবো না এই ছোট্ট জায়গার মধ্যে। তার সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত উঁচু ক্লাস যখন আমরা ফিজিক্স নিয়ে বিএসসি তে পড়বো, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আলোচনাটা সেখানে করা হয়। তাহলে একটা বস্তুর যখন তার উপর বল প্রয়োগ করা হয়, তার বিভিন্ন প্রকারের সব ধরনের পরিবর্তন ঘটবে। তো সেই জন্য তাদের মধ্যে ইন্টারনাল রিলেশনও আমরা পেতে পারি। সেই রিলেশন গুলো এখানে আমরা
আগে থেকে বই থেকে রেখেছি তুলে, যে এই রিলেশন গুলো আমরা প্রমাণটা কিন্তু উঁচু ক্লাসে করব। অর্থাৎ ইয়ং গুণাঙ্ক সমান 3 ইন্টু যে আয়তন বিকৃতি গুণাঙ্ক ইন্টু 1 প্লাস 2 ইন্টু সিগমা। অর্থাৎ যেগুলো আছে একটু বড় করে আমি যদি লিখে দেখাই, y সমান 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা, এইরকম একটা রিলেশন পেতে পারি। কিংবা y সমান আমরা পেতে পারি 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা, এটাও পেতে পারি। কিংবা আমরা যদি সিগমা সমান পেতে পারি 3k মাইনাস 2 ইটা বাই 6k প্লাস 2 ইটা। তো এইরকম ভাবে বিভিন্ন যে রিলেশন গুলো, আমরা প্রমাণটা এখানে করছি না, আমরা শুধু মনে রাখার জন্য বলছি, তো সেগুলো আমরা এখানে পেতে পারি। তো সে যাই হোক, আজকের যে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আমরা যে বিষয়টা আলোচনা করতে শুরু করেছিলাম তার প্রথম পাঠের আলোচনাটা আমরা করলাম, দ্বিতীয় পাঠের আলোচনাটা। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আনবো সেক্ষেত্রে বিভিন্ন লেখচিত্রগুলো, স্থিতিস্থাপকতা ধর্মের আরো বিষয় বিশেষ নতুন নতুন তথ্যগুলো, স্প্রিং সম্পর্কে জানবো দিয়ে। তো আজকে এখানে আমরা ভিডিওটাকে সংক্ষিপ্ত করছি।